স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে, এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্সে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। বলেন, চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে এবং হরমুজ প্রণালী এরই মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হবে না। তেহরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। চুক্তির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন দীপ্ত টিভির আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইশরাত সুমা। ইশরাত, আপনাকে স্বাগত। আমরা জেনেছি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তি হওয়ার কথা রয়েছে শুক্রবারে, আর প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে। ইরান এই ব্যাপারে কিছু জানায়নি এখনো পর্যন্ত। এই ব্যাপারে আপনি কি বলতে যাচ্ছেন, কি হতে যাচ্ছে? প্রথমে আপনাকে একটু বলে রাখি যে গতকাল আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ট্রাম্প, ইরান এবং পাকিস্তান থেকেই, তিন পক্ষ থেকেই কিন্তু জানানো হয়েছিল যে একটি চুক্তিতে তারা সম্মত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার দিন সুইজারল্যান্ডেই সেই চুক্তিটা আনুষ্ঠানিকভাবে সই হবে। এবং আজ আমরা যেটা গণমাধ্যমে দেখেছি যে G7 সম্মেলনের জন্য ট্রাম্প সুইজারল্যান্ডে পৌঁছেছেন এবং সেখানে যে তিনি বলেছেন যে সমঝোতা স্মারকে প্রাথমিকভাবে সই হয়ে গেছে এবং তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু শুক্রবারের সইটা শুক্রবার দিনই আছে, তবে সেটা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে একটা সমঝোতা স্মারকে তারা সই করে ফেলেছেন এবং এই শুক্রবারের আগে বা শুক্রবারের পরে যে কোনো সময় বিস্তারিত নথি তারা প্রকাশ করবেন, এই বিষয়টি বলছেন। এবং ট্রাম্প যেটা বলছেন যে নথি প্রকাশের বিষয়টি কি কি চুক্তি রয়েছে, আমরা যেমনটা গতকাল দেখেছিলাম যে চুক্তি সইয়ের কথা, তিন পক্ষ চুক্তিতে সম্মত হওয়ার কথা এবং আনুষ্ঠানিকভাবে সইয়ের কথা, যে তিন পক্ষ কিন্তু নিশ্চিত করলেও চুক্তিতে কি বিষয়গুলো রয়েছে, কি শর্তগুলো রয়েছে, এটা কিন্তু কোনো পক্ষই এখন পর্যন্ত বিস্তারিত জানায়নি। গণমাধ্যমের বরাতে আমরা যতটুকু জানতে পেরেছি, যেমন বিভিন্ন রয়টার্স বা বিবিসি, বিভিন্ন কর্মকর্তার সূত্রে তারা যা জানতে পেরেছে তারা সেটা দিয়েছে। তো ট্রাম্প আজকে আবার তিনি বলেছেন যে ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক তারা অর্জন করতে পারবে না, পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না বা বানাতে পারবে না। কিন্তু আমরা গতকাল গণমাধ্যমে যেটা দেখেছিলাম যে বিভিন্ন রয়টার্স বা বিভিন্ন গণমাধ্যমে যেটা এসেছিল যে মার্কিন কর্মকর্তা বা ইরানের কর্মকর্তার বরাতে তারা যেটা বলেছিল যে পারমাণবিক নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি, 60 দিন পর গিয়ে পারমাণবিক নিয়ে অথবা এই চুক্তিটা সই হওয়ার পর পারমাণবিক ইস্যুটা নিয়ে আলোচনা হবে। ট্রাম্প আবার বলছেন যে বিভিন্ন গণমাধ্যমে আমরা আজ যেটা দেখেছি যে ট্রাম্প বলছেন যে ইরান গিয়ে ক্ষতিপূরণের জন্য $300 বিলিয়ন মানে যেটা গিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের কাছ থেকে নিয়েছে। ট্রাম্প কিন্তু এই বিষয়টাকে ভুয়া বলে উড়িয়ে দিচ্ছে। তো আসলে আমাদের এখন যেটা গিয়ে ট্রাম্প বিস্তারিত নথি প্রকাশ করা না পর্যন্ত, শুক্রবার দিন আনুষ্ঠানিকভাবে সই হওয়া না পর্যন্ত চুক্তির ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে এবার এইটুকু বলা যাচ্ছে যে চুক্তিতে এবার ইরানও রাজি হয়েছে এবং চুক্তিটা হওয়ার সম্ভাবনা 90%। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটি করতে চাই আমি। ইসরায়েল তো চুক্তির ব্যাপারে নাখোশ, এই চুক্তিটা হলেও কতটা স্থায়ী হতে পারে? এই চুক্তি ইরান যুক্তরাষ্ট্র দুই পক্ষই কিন্তু গিয়ে চুক্তির জন্য রাজি এবং সবথেকে বড় সমস্যা, মাথা ব্যথা ইসরায়েল এই চুক্তির জন্য। এবং আমরা যতটুকু গণমাধ্যমে দেখেছি যে গতকাল যখন ট্রাম্প চুক্তির কথা প্রকাশ করলেন গণমাধ্যমে বা তার ট্রুথ সোশ্যালে, সেখানে প্রকাশ করার পর সাথে সাথে কিন্তু ইসরায়েলের গণমাধ্যম বেশ সরব হয়ে উঠেছিল। তারা ট্রাম্পের কড়া সমালোচনা করেছিল যে ইসরায়েলকে বাদ দিয়ে কিভাবে ট্রাম্প এই চুক্তিটা করেন এবং এই ইসরায়েল কিন্তু বেশ নাখোশ। এই চুক্তি যদি হয়, নেতানিয়াহুর ক্যারিয়ার বা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারও কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে। ইসরায়েল শুরু থেকেই বলে আসছে এবং ইসরায়েল কিন্তু বলছে যে এই চুক্তি গিয়ে ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয়। তারা ট্রাম্পকে বেশ কড়া সমালোচনা করছেন এবং আপনি যেটা বলছেন যে এই চুক্তি কতটুকু স্থায়ী হতে পারে, এই বিষয়টা একদমই অনিশ্চিত। যেমন চুক্তিতে ইরানের সবার প্রথম যে শর্তটা রয়েছে, লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বা যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে এবং গতকালও বা আজও কিন্তু লেবাননে ইসরায়েল হামলা চালিয়েছে। সুতরাং এখানে কিন্তু ইসরায়েল হামলা চালাতে থাকবে এবং নেতানিয়াহু কিন্তু গণমাধ্যমে বারবার বলে এসছে এবং আজকেও বলেছে যে লেবাননে তারা যেই জায়গাটুকু দখল করেছে তারা সেটা ছাড়বে না। অর্থাৎ
ইসরায়েলের প্রতিটি পদক্ষেপের কারণে এই চুক্তিটা এখনো অনিশ্চিত এবং এটা স্থায়ী হবে কিনা বা আনুষ্ঠানিকভাবে সই হবে কিনা এটা এখনই বলা যাচ্ছে না। আমরা জানতে পেরেছি ট্রাম্প যেটা বলেছেন হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে কি জানানো হয়েছে? ইরানের পক্ষ থেকে এখনো হরমুজ প্রণালী খুলে দেয়া বা ট্রাম্প আজকে যেটা দাবি করলেন যে প্রাথমিক সই হয়ে গেছে, এখনো এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি বা কিছু বলা হয়নি। ইরান কিছু বলেনি। তবে ট্রাম্প যেটা বলেছেন যে হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে, শুক্রবার নাগাদ এটা সম্পূর্ণ খুলে দেওয়া হবে। এবং আমরা যেটা গণমাধ্যমে দেখেছি যে রয়টার্স যেটা জানাচ্ছে যে তারা মার্কিন এক কর্মকর্তার বরাতে বলছে যে হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে এবং এটা সত্যি, এবং জাহাজের চলাচল শুরু হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হরমুজ প্রণালী হচ্ছে বৈশ্বিক জলপথের একটা বৈশ্বিক যে সামুদ্রিক রুটের একটি গুরুত্বপূর্ণ রুট। এখান থেকে আমাদের দক্ষিণ এশিয়া বা আমাদের এশিয়াতে অনেক প্রচুর আমাদের 20 ভাগের বেশি তেল সরবরাহ হয়। এখন জাহাজ চাইলেই কিন্তু সাথে সাথেই করতে পারে না, অনেক দিন ধরে জাহাজগুলো অপেক্ষা করছিল। এখন আমরা যদি বলি যে হরমুজ প্রণালী আজ আংশিক খুলে দেওয়া হচ্ছে, কালকের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে, এটা কিন্তু হবে না। 2 সপ্তাহের মধ্যে দেখা যাবে যে উল্লেখযোগ্য জাহাজের চলাচল বেড়েছে এবং পরবর্তী 1 মাসের মধ্যে আমরা দেখব যে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক হয়ে গেছে। এটা যে মার্কিন কর্মকর্তা তিনি নিজের মুখে এই কথা বলেছেন। তবে এখন দেখার বিষয় যে আসলে কতটুকু হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, কারণ ট্রাম্প অনেক সময় অনেক কিছু দাবি করেন, দেখা যায় যে পরবর্তীতে সেটা হয় না। এখন আসলে দেখার বিষয় যে হরমুজ প্রণালী কতটুকু খুলে দেওয়া হয়েছে, তেলের বাজার কতটুকু স্বাভাবিক হবে। জি, আর একটু জানাবেন পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তিটা হতে যাচ্ছে, এর ফলে কি পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া যে দেশগুলো আছে এর কি প্রভাব হতে পারে? এখানে আসলে পাকিস্তান যে ওয়েস্ট এশিয়ার মধ্যে পাকিস্তান কিন্তু এখন বেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এই যুদ্ধটা, এই যে ওয়েস্ট এশিয়াতে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যুদ্ধটা কিন্তু শুধু ওয়েস্ট এশিয়াতে প্রভাব ফেলছে না, পুরো বিশ্বের মধ্যে, এবং বিশেষ করে আমাদের এশিয়ার দিকে যে তেলের কারণে বেশ প্রভাব ফেলছে। তো পাকিস্তান যেহেতু মধ্যস্থতা করছে, পাকিস্তানের ওয়েস্ট এশিয়াতে পাকিস্তানের একটা প্রভাব বেড়েছে। আমি মনে করি না পাকিস্তানের এই মধ্যস্থতার কারণে ভারত বাংলাদেশ পাকিস্তানে আসলে সম্পর্কে বা কোনো কিছুতে প্রভাব পড়বে। যেভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রয়েছে সেভাবেই সম্পর্কটা এগিয়ে যাবে। জি, আশা করছি শুক্রবারের চুক্তিটি যে ঠিকভাবেই হবে, আনুষ্ঠানিক চুক্তি হবার কথা আছে। ইশরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শিশু রামিসা ধর্ষণ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে। আজ সুপ্রিম কোর্টের প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। 14 জুন বিচারপতি ফসফিদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে মামলার কার্যক্রম শুরু হয়। ওই দিন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। 19 মে পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করা হয়। হবিগঞ্জের বাহুবলে কবরস্থানের রাস্তা নিয়ে 2 দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে 2 জন নিহত ও অন্তত 50 জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় দুবাই বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আদিত্যপুর ও আবদাফুজদা গ্রামের বাসিন্দাদের মধ্যে কবরস্থানের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এরই জেরে গতকাল সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার ভাঙন শুরু হয়েছে। ফলে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের শিকার পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আর ভাঙন আতঙ্কে আছে নদী পাড়ের হাজারো মানুষ। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মোল্লারহাট, রসুলপুর, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর, ভুরুঙ্গামারী, রাজারহাট, রৌমারী ও রাজীবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনে এসব এলাকায় নদীগর্ভে গেছে শতাধিক ঘরবাড়ি, আবাদি জমিসহ গাছপালা। হুমকির মুখে পড়েছে কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন স্থাপনা। আমরা খুব কষ্টে আছি, জায়গা জমিন কোনোটাই নাই, বাড়ি করার জায়গা নাই, বাচ্চা কোচা সব ভাসি যায়। এবার যদি আমাদের বাড়ি ঘর ভাঙে তাহলে যাওয়ার মতো কোনো ঠাঁই নাই।
2 বের 3 বের 4 বের করে বাড়ি ভাঙলো, এরা মানুষের কাছে যে আসি আমরা, খুব অবস্থা খারাপ। নদীর কোনো কাজ হচ্ছে না, আমরা কই যাব, অসহায়ের মতো আমরা কান্নায় ঝরে পড়তেছি। ভাঙন কবলিত মানুষজন তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অনেকে জায়গা না থাকায় অন্যের বাড়িতে কিংবা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আলছি ওইদিকে আগত বাড়ি ছিল, এখন এই পারে আলছি, এখন এখানেও বাড়ি থাকবেন নাই। যেখানে নদী ভাঙর কাজ সেখানে না করিয়ে অন্যখানে কাজ করে। এমপি এবং এখানকার মেম্বার চেয়ারম্যান আছে, তাকে জানাছি, তারা আসি দেখি গেছে, তারা আশ্বাস দিছে এখানে জিও ব্যাগ দেওয়ার জন্যে, তারা এখনো দেয় নাই। 30টি পয়েন্টে নদ নদীর ভাঙনের কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের প্রায় 30টি পয়েন্টে এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে ভাঙনের কবলে রয়েছে, এর মধ্যে আমরা 11টি স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। বাকিগুলো অবজারভেশনে রেখেছি, আমরা প্রয়োজনে সেখানেও ব্যবস্থা নেব। ভাঙন থেকে নদীর পার রক্ষা করা গেলে সম্পদের ক্ষতি যেমন কমবে, তেমনি সরকারি বেসরকারি স্থাপনাও রক্ষা পাবে, এমন কথাই বলছেন নদী পাড়ের মানুষজন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের প্রাচীন রেল জংশনের একটি উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন। তবে 96 বছরের পুরনো এই স্টেশনটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেই যাত্রী ছাউনি, টয়লেট ও পানির ব্যবস্থা। আমনুরা জংশন রেলওয়ে স্টেশন দেশের পুরনো জংশনগুলোর একটি। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এটির অবস্থান। 1930 সালে আবদুল্লাপুর আমনুরা ব্রডেজ এই লাইনটি চালু হয়। ওই সময় থেকেই আবদুল্লাপুর আমনুরা শাখা লাইনে সর্বশেষ স্টেশন ছিল আমনুরা রেলওয়ে জংশন স্টেশন। পরবর্তীতে এই স্টেশনকে ঘিরে জেলায় রেল যোগাযোগ সম্প্রসারিত হয়। তবে ঐতিহ্যবাহী এই স্টেশনে এখনও উন্নতির ছোঁয়া লাগেনি। খোলা আকাশের নিচে যাত্রীদের অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য। নেই খাবার পানি, এমনকি টয়লেটের ব্যবস্থাও। ব্রিটিশ আমল থেকে স্টেশনটা আছে, এসে এখানে অনেকে ভোগান্তিতে পড়া যাত্রী ছাউনি না থাকার কারণে। যেটা ছিল সেটা অবশ্য এখন পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। রেলের আওতায় 300 বিঘা জমি আছে। এইখানে বিগত দিনে 10টা ট্রেন আসতো, লোকাল ট্রেন। বর্তমানে 10 টাকা একটা ট্রেন আসে না। তো কোনো ছাউনি নাই, কোনো থাকার জায়গা নাই, সব পানি পড়ে, মানুষ খালি কষ্ট পায়। টয়লেটের প্রয়োজন হলে ভালো একটা টয়লেটের ব্যবস্থা নাই। এই স্টেশন থেকে ত্রিমুখী রেলপথের একটি রাজশাহী, একটি চাঁপাইনবাবগঞ্জ শহর এবং আরেকটি গেছে রহনপুর হয়ে ভারতের সিঙ্গাবাদ রেল বন্দরে। এই স্টেশন দিয়ে দিনে আপ ডাউন মিলিয়ে 8টি ট্রেন চলে। এই লাইনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের দাবি যাত্রীদের। মোস্তাপুর, আমনুরা, নাচল এই সকল জায়গা থেকে রাজশাহী গিয়ে সেই ট্রেনগুলো ধরা লাগে। অনেক সময় টিকিট কাটা থাকে, আমরা সময় মতো গিয়ে দেখা যাচ্ছে সেই ট্রেন ধরতে পারি না, আমাদের সেই টিকিটটা সম্পূর্ণ নষ্ট হয়। এই আন্তনগর ট্রেনের খুব প্রয়োজন, যেখান থেকে আমরা লং দূরত্বে বা দীর্ঘ পথ যেতে পারি। রেলের দিক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বারবার জানানো আছে এবং তারা ইতিপূর্বে বেশ কয়েকবার এটার মাপযোগ নিয়ে গেছে, প্রক্রিয়াধীন অবস্থায় আছে। ঐতিহ্যবাহী আমনুরা জংশন স্টেশনে দ্রুত যাত্রী ছাউনি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বাড়ির আঙ্গিনায় রঙিন মাছের খামার গড়ে তুলেছেন দিনাজপুরের এক যুবক। তিনি প্রতি মাসে আয় করছেন 50 থেকে 60 হাজার টাকা। বর্তমানে রাকিবের খামারে 20 প্রজাতির রঙিন মাছ রয়েছে। সিমেন্ট, মাটি, পলিথিন ও বাঁশ দিয়ে বানানো চৌবাচ্চা। এসব চৌবাচ্চায় স্বচ্ছ পানিতে চাষ হচ্ছে রঙিন মাছ। বিশেষ কৌশলে মাছের অক্সিজেন সরবরাহ করা হয়। নিয়মিত খাবার দেওয়ায় বড় হচ্ছে মাছ, বাচ্চাও দিচ্ছে নিয়মিত। দিনাজপুরের ইয়াসিন আলী রাকিব, তিনি ইউটিউব দেখে রঙিন মাছ চাষ শুরু করেন। মাত্র 300 টাকায় 4টি গাপ্পি মাছ আর 50 টাকার খাবার দিয়ে শুরু করলেও এখন তার রয়েছে 45টি চৌবাচ্চা। এক পর্যায়ে বেসরকারি চাকরি ছেড়ে গড়ে তোলেন রঙিন মাছের খাবার। আজকে 4 বছরের পরিশ্রমে আজকে আমি একটি খামারে রূপান্তর করতে পেরেছি। প্রতি মান্থলি দেখা যাচ্ছে 50 থেকে 60 হাজার টাকার মাছ সেল হয়। এখান থেকে কিঞ্চিত খরচ আছে, খাওয়া খরচ, কারেন্ট খরচ, এইভাবে আমার চলছে আলহামদুলিল্লাহ। মনে করি যে অল্প খরচের মধ্যে এখান থেকে বেনিফিট পাওয়া ইজি। 20 প্রজাতির মাছ রয়েছে রাকিবের খামারে।
খামার পরিচালনায় পরিবারের সদস্যরাও রাকিবের পাশে দাঁড়িয়েছেন। খাবার দেওয়া, পানি চেঞ্জ করা, মাছের কি রোগ হইলো না হলো সবকিছু, মানে এক কথায় সবকিছু আমাকে দেখতে লাগতো। বাবা মারা গেছে, তারপর থাকি না মনে করো এই যে অল্প দিয়ে একটা মাছ তৈরি করিয়া উদ্বোধন করিয়া বেচা কিনা করতে 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 আল্লাহ দিলে হয়েছে। রাকিবের খামারের মাছ অনলাইনেও বিক্রি হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি অত্যাধুনিক B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা 8 জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। সামরিক বাহিনী জানিয়েছে বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল এবং দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। B-52 একটি দীর্ঘ পাল্লার কৌশলগত বোমারু বিমান, যেটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এই বিমান ব্যবহার করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।